আচ্ছা, রেজাল্টস অফ দ্য এক্সপেরিমেন্টে তাহলে কন্টিনিউ করব। বোঝানোর আগে, রেজাল্টস অফ দ্য এক্সপেরিমেন্ট বোঝানোর আগে আমি একটুখানি নিজে থেকে বুঝিয়ে দিই, যাতে স্লাইডগুলো দেখে একটু ক্লিয়ারলি বুঝতে পারিস। আচ্ছা, এখানে দেখ, ধর আমি প্রথমে নাইট্রোজেনের 15 যে আইসোটোপটা আছে নাইট্রোজেনের, সেখানে ব্যাকটেরিয়া গ্রো করালাম, ঠিক আছে। ব্যাকটেরিয়া গ্রো করানোর জন্য 15 এই যে আইসোটোপওয়ালা যে নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেনটা ব্যাকটেরিয়ার জিএনএর মধ্যে ঢুকে যাবে। ব্লুগুলো ব্যাকটেরিয়া, ঠিক আছে, ব্যাকটেরিয়ার ডিএনএর মধ্যে ঢুকে যাবে। ব্যাকটেরিয়ার ডিএনএর মধ্যে ঢুকে যাওয়ার জন্য, লেট মি জাস্ট বোঝানোর জন্য ব্যাকটেরিয়াগুলোকে আমি একটু রেড করে দিচ্ছি, জাস্ট বোঝাবার জন্য। তাহলে ব্যাকটেরিয়াগুলোর মধ্যে 15 আইসোটোপের নাইট্রোজেন ঢুকে গেছে, ওকে। এবার আমি এই নাইট্রোজেনগুলোকে নিয়ে এই যে 15 নাইট্রোজেন ঢুকানো যে ইনকর্পোরেট করা যে ব্যাকটেরিয়াগুলো, সেইগুলোকে আমি 14 নাইট্রোজেনের মিডিয়ামে রাখবো, ঠিক আছে। ধরে নে এই হলো আমার 14 নাইট্রোজেনের মিডিয়াম, ঠিক আছে, এই হলো আমার 14 নাইট্রোজেনের মিডিয়াম। আমি মার্ক 14 নাইট্রোজেনটা ধরে নেই গ্রিন ইন কালার বোঝানোর জন্য। এর মধ্যে আমি এই ব্যাকটেরিয়াগুলোকে রেখে দিয়েছি, যার মধ্যে অলরেডি 15 নাইট্রোজেন ইনকর্পোরেট করে গেছে, ঠিক আছে। এই নাইট্রোজেনগুলোকে আমি 14 আইসোটোপ ব্যাক মিডিয়ামে ঢুকিয়ে দিয়েছি। আমি খুব আস্তে আস্তে যাচ্ছি যাতে বুঝতে পারিস। এইবার এই যে দুখানা যে সায়েন্টিস্ট ছিল আমাদের, দে নিউ যে ইকোলাই, এটা তো আমি ইকোলাই নিয়েছি, তো ইকোলাই ব্যাকটেরিয়া কতক্ষণ লাগে ডিভাইড করতে, দে নিউ ইট। মানে একটা জেনারেশন মাল্টিপ্লাই করতে কতক্ষণ লাগে। ধর আমি দুটো ব্যাকটেরিয়া রেখেছি এক জায়গায়, সেই দুটো ব্যাকটেরিয়ার একটা জেনারেশন কখন হবে, দুটো ব্যাকটেরিয়া কত হবে, একটা ব্যাকটেরিয়া দুটো হয়ে যাবে আর আরেক সেকেন্ড ব্যাকটেরিয়াটাও দুটো হয়ে যাবে। তাহলে ফার্স্ট জেনারেশনে কটা ব্যাকটেরিয়া হবে, ধর আমি কোথাও একটা দুটো ব্যাকটেরিয়া নিয়েছি, তো এদের ফার্স্ট জেনারেশন মানে কি, এ ডিভাইড করে দুটো হবে আর এ ডিভাইড করে দুটো হবে, এইটাই তো ফার্স্ট জেনারেশন। সেকেন্ড জেনারেশনটাকে আমি কাকে বলবো, এই হচ্ছে সেকেন্ড জেনারেশন, গ্রিনগুলো সেকেন্ড জেনারেশন, ঠিক কি না, এই হচ্ছে সেকেন্ড জেনারেশন। তো একটা জেনারেশন, আমি এক্সপেরিমেন্টগুলো এগোনোর আগে সায়েন্টিস্টরা একটা জেনারেশন ডিভাইড করার আগে চেক করতো। মানে কি, আমি বুঝিয়ে দিচ্ছি। দিস ব্যাকটেরিয়া ডিভাইডেড ফর ওয়ান জেনারেশন তাহলে কতগুলো ব্যাকটেরিয়া হবে, এখান থেকে দুটো, এখান থেকে দুটো, এখান থেকে দুটো, এখান থেকে দুটো, তাহলে 8টা ব্যাকটেরিয়া হবে। 8টা ব্যাকটেরিয়া যখন হয়ে গেল, তখন কি দেখা গেছিল, জেনারেশন ওয়ানে দেখা গেছিল যে এই ব্যাকটেরিয়াতে 14 আইসোটোপটাও ঢুকে গেছে, ঠিক আছে। মানে কি, ধর আমি এটাকে একটা জেনারেশন নিয়ে গেলাম, ধর এটা একটা জেনারেশন, ওয়ান জেনারেশন ডিভাইড করতে দিল সায়েন্টিস্টরা, ওয়ান জেনারেশন ডিভাইড করতে দিল। সো হাউ উইল দ্য ব্যাকটেরিয়াস নাও লুক লাইক, দ্য ব্যাকটেরিয়াস উইল নাও লুক লাইক, ফার্স্ট অফ অল তো আর 4টে থাকবে না, 8টা হয়ে যাবে, বিকজ ডিভাইড করেছে, একটা জেনারেশন অলরেডি ডিভাইড করে গেছে। তাহলে এদের মধ্যে তো 15 আইসোটোপটা ছিলই, কিন্তু এবার কি হয়েছে, এই 14 নাইট্রোজেনটাও ঢুকে গেছে। তাহলে তুই ফার্স্ট জেনারেশনে কি পাবি, ফার্স্ট জেনারেশনে কি পাবি, খুব মন দিয়ে শুনবি। ফার্স্ট জেনারেশনে, এটা তো ফার্স্ট জেনারেশন অফ ব্যাকটেরিয়া, ফার্স্ট জেনারেশনে দেখা গেল যে ব্যাকটেরিয়ার মধ্যে
15 নাইট্রোজেনটাও ডিএনএতে আছে, আর 14 নাইট্রোজেনটাও ডিএনএতে আছে, দুটোই দেখা গেল। ঠিক কি না? এই ব্যাকটেরিয়াগুলোতে দেখ, নাইট্রোজেনের লাল 15 আইসোটোপটাও আছে, আর নাইট্রোজেনের গ্রিন আইসোটোপটাও আছে, মানে 14 আইসোটোপটাও আছে। এ থেকে কি বোঝা গেল? এ থেকে ফার্স্ট জেনারেশনে কি বোঝা গেল? বোঝা গেল যে প্যারেন্টেরও একটুখানি ক্যারেক্টারিস্টিক আছে। প্যারেন্টের ক্যারেক্টারিস্টিক্স কীরকম? প্যারেন্টের ক্যারেক্টারিস্টিক শুধুমাত্র কিন্তু লালটা, এইগুলো ছিল প্যারেন্ট। তাহলে প্যারেন্টের মধ্যে শুধুমাত্র লাল আছে, মানে প্যারেন্টের মধ্যে শুধুমাত্র 15 আইসোটোপটা আছে। তাহলে এই ফার্স্ট জেনারেশনের মধ্যে প্যারেন্টেরও একটুখানি ক্যারেক্টার আছে, আবার নতুন ক্যারেক্টারও একটু আছে। নতুন ক্যারেক্টারটা কি? 14 আইসোটোপ অফ নাইট্রোজেন। তাহলে এদেরকে বলা হলো হাইব্রিড। এদেরকে কি বলা হলো? হাইব্রিড। এখান থেকেই বোঝা গেল সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন হয়। এবার আরেকটু যখন এগোনো হলো, সেকেন্ড জেনারেশন, মানে এদেরকে আরও কিছুক্ষণ ছেড়ে দেওয়া হলো কলোনি বানাবার জন্য, আরও ব্যাকটেরিয়া গ্রো করানোর জন্য। প্রথমত তো এদেরকে 30 মিনিটস মতো ছেড়ে দেওয়া হলো। এদেরকে 30 মিনিটস ছেড়ে দেওয়ার পর এতগুলো হলো। আবার কিছুটা এখান থেকে নিয়ে এক্সপেরিমেন্ট করলো। এক্সপেরিমেন্ট করে দেখলো যে কিছু কিছু 15 নাইট্রোজেন আইসোটোপও ঢুকেছে, আবার 14 নাইট্রোজেন আইসোটোপও ঢুকেছে। আবার এদেরকে আরও 40 মিনিটস ছেড়ে দিল। ঠিক আছে, আরও 40 মিনিটস ছেড়ে দেওয়ার পর কি দেখা গেল? আরও 40 মিনিট পর দেখা গেল সেকেন্ড জেনারেশন এলো। হাউ ডিড দ্য সেকেন্ড জেনারেশন লুক লাইক? সেকেন্ড জেনারেশনে কি দেখা গেল? দেখ, সেকেন্ড জেনারেশনে কি দেখা গেল? এই ধর আমার প্লেটটা, আমি অত ব্যাকটেরিয়া, তখন 16টা ব্যাকটেরিয়া আঁকতে পারবো না। এখানে 4টে থেকে 8টা, 4টা থেকে 16টা তো আই কান ড্র। আই এম জাস্ট ড্র করছি, ধর 4টে ড্র করছি। ধরে নে তুই 16টাই আছে, ধরে নে 16টাই আছে। দেখা গেল যে কিছু ব্যাকটেরিয়ার মধ্যে এরকম আছে। আচ্ছা, এটা কি মিডিয়ামে রাখা আছে? বাইরে আমি গ্রিন প্লেট কেন এঁকেছি? এটা কি মিডিয়ামে রাখা আছে? কি মিডিয়ামে রাখা ছিল? কি মিডিয়ামে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল? গ্রিন প্লেট এখানেও আছে, গ্রিন প্লেট এখানেও আছে, গ্রিন প্লেট এখানেও আছে। মানে কি? এটা কি মিডিয়ামে এদের রাখা হয়েছে? 14 আইসোটোপ নাইট্রোজেনের মিডিয়ামে রাখা হয়েছে। ওখানেই আছে, ওখান থেকে শিফট করা হয়নি কিন্তু এদেরকে। যাই হোক, সেকেন্ড জেনারেশন ব্যাকটেরিয়াতে কি দেখা গেল? অর্ধেক 50% ব্যাকটেরিয়া প্যারেন্টের মতোই। প্যারেন্ট কীরকম ছিল? প্যারেন্টের মধ্যে 15 আইসোটোপটাও ছিল, 14 আইসোটোপটাও ছিল। তাহলে অর্ধেক ব্যাকটেরিয়া পুরোপুরি প্যারেন্টের মতো হয়েছে, 15 আইসোটোপটাও আছে, 14 আইসোটোপটাও আছে। আর বাকি অর্ধেকের মধ্যে, বাকি অর্ধেক ব্যাকটেরিয়া একটু নতুন টাইপের হয়েছে, শুধুমাত্র 14 আইসোটোপ, শুধুমাত্র 14 আইসোটোপ হয়েছে। কেন? বিকজ এদেরকে তো এবার 14 আইসোটোপে বেশিক্ষণ রাখা হচ্ছে। যেই ব্যাকটেরিয়াগুলো এবার গ্রো করছে, এরপরও সেকেন্ড জেনারেশন মানে কি? হোয়াট ডু মিন বাই সেকেন্ড জেনারেশন? মানে আরও নতুন নতুন বাচ্চা বাচ্চা ব্যাকটেরিয়া তো গ্রো করছে। জেনারেশন বাড়া মানে কি? নতুন নতুন ব্যাকটেরিয়া গ্রো করছে। তাহলে যত টাইম যাচ্ছে, তুই আরও 40 মিনিট পর সেকেন্ড জেনারেশন গ্রো করাচ্ছিস, তাহলে এই যে নতুন ব্যাকটেরিয়াগুলো গ্রো করছে, এটা তো শুধুমাত্র 14 নাইট্রোজেনেই এক্সপোজড হচ্ছে, শুধুমাত্র 14 আইসোটোপটাতেই এক্সপোজড হচ্ছে। তাই সেই নতুন ব্যাকটেরিয়াগুলো শুধুমাত্র 14ই দেখা দিচ্ছে, শুধুমাত্র 14ই দেখা দিচ্ছে। এটা কিন্তু 50%, 50% আমি ওই জন্য অর্ধেক অর্ধেক এঁকেছি। 15% প্যারেন্টের মতো। 15% কীরকম? অর্ধেক 15, অর্ধেক 14, আর বাকি 15% শুধুমাত্র 14। আর একটা জেনারেশন তুই যদি স্টাডি করিস, আমি আর একটা জেনারেশন যদি স্টাডি করাই তোকে, আরও একটা জেনারেশন যদি স্টাডি করানো হয়, দেখা গেছে 50%, 15% আর নয় 7। এবার যত বাচ্চা বাচ্চা ব্যাকটেরিয়া হবে, এখনো পর্যন্ত গ্রিন প্লেট আঁকা মানে কি? এখনো পর্যন্ত 14 আইসোটোপেও আছে। আরও যত টাইম যাচ্ছে, আরও যত নতুন নতুন ব্যাকটেরিয়া গ্রো করছে, সেই ব্যাকটেরিয়াগুলো কি হবে? কি আইসোটোপ নেবে? অবভিয়াসলি 14টাই নেবে, বিকজ তারা তো বেশিরভাগটাই 14 আইসোটোপই এক্সপোজড হচ্ছে। তাহলে তখন দেখা গেল, আরও কিছুক্ষণ পর দেখা গেল যে আরও কিছুক্ষণ পর দেখা গেল যে some bacterias are like their parents। এই যে 3টে ব্যাকটেরিয়া লাইক দেয়ার প্যারেন্টস, কিন্তু বেশিরভাগটাই কীরকম হয়ে গেছে? 75% কীরকম? 75% নতুন টাইপের, মানে 14 আইসোটোপের। এবার তুই আরও টাইম কাটা, তুই আরও যদি টাইম নিয়ে যাস, তুই দেখবি 90% 14 আইসোটোপ নিয়ে নিয়েছে, আর মাত্র 10% প্যারেন্টের মতো। প্যারেন্টের মতো, ওদের প্যারেন্টকে এই যে
তাহলে যত টাইম যাচ্ছে তুই যত টাইম ব্যাকটেরিয়াগুলোকে রেখে দিচ্ছিস ওই 14 আইসোটোপ মিডিয়ামটায়, তত তুই দেখতে পাচ্ছিস যে সেই 14 আইসোটোপটাই এই ব্যাকটেরিয়াগুলো ইনকর্পোরেট করে ফেলছে, সেই 14 আইসোটোপটাই ব্যাকটেরিয়াগুলো ইনকর্পোরেট করে ফেলছে। যত ইনকর্পোরেট করে ফেলছে সেই নতুন ব্যাকটেরিয়াগুলো সব কিন্তু এই 14 আইসোটোপ ডিএনএ করছে। বিকজ তুই তো সেই প্রথমে তুই 15 আইসোটোপে এক্সপোজ করেছিস ওদেরকে, যতগুলো ব্যাকটেরিয়া ইনকর্পোরেট করার করে নিয়েছে, কিন্তু তারপর তো আর কেউ 15 আইসোটোপটা পাচ্ছে না। তো এই পোর্শন থেকে, এই পার্টিকুলার জায়গা থেকে বোঝা যাচ্ছে, এই পার্টিকুলার জায়গা থেকে দেখা যাচ্ছে যে এটা সেমি কনজারভেটিভ, কিছুটা প্যারেন্টের মতো নিয়েছে আর কিছুটা নতুন হয়েছে। ঠিক আছে, এটাই দেখা যাচ্ছে সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন হচ্ছে ডিএনএতে। এবার চলে আসি আমরা এক্সপেরিমেন্টটায় আর স্লাইডগুলোয়। দেখ রেজাল্টস অফ দ্য এক্সপেরিমেন্ট। when DNA প্রথম যে 4টে জেনারেশন, দেখ when DNA from the first 4 generations of E. coli was analyzed, 4টে জেনারেশন নিয়ে অ্যানালাইজ করা হলো। প্রথম জেনারেশনে অ্যানালাইজ করা হলো, সেকেন্ড জেনারেশনে অ্যানালাইজ করা হলো, এরকম করে অ্যানালাইজ করা হচ্ছে। দেখা গেল আচ্ছা এটা 11 জেড ইলেকট্রোফোরেসিস করেছে, মনে আছে আমরা যে এটা অ্যাকচুয়ালি জেড ইলেকট্রোফোরেসিস না, এটা হচ্ছে সেন্ট্রিফিউগেশন করেছে। এটা সেন্ট্রিফিউগেশন ব্যাপারে একটু আগেই পড়া হলো না, সিজিএম ক্লোরাইড সেন্ট্রিফিউগেশনে কি করা হয়, ঘোরানো হয়, খুব হাই স্পিডে ঘোরানো হয়, যেটার বেশি ডেন্সিটি হয় সে নিচে সেটেল করে যায়, যেটার কম ডেন্সিটি সেটা উপরে ভাসতে থাকে, দ্যাট ইজ সেন্ট্রিফিউগেশন। তো সেন্ট্রিফিউগেশন করা হয়েছে। দেখ আমি যেটা বুঝিয়েছি সেটাই এখানে লেখা আছে, তুই এইটুকু দেখলেই কিন্তু বুঝতে পারবি। জাস্ট সি দিস ওয়ান, আমি যেরকমভাবে বলছি দেখতে থাক। এই দেখ যেটা মারুন কালারের, যেটা ডার্ক রেড কালারের, সেটা হচ্ছে 15 আইসোটোপ নাইট্রোজেন, মানে সেটা বেশি ভারী। যেটা অরেঞ্জ কালারের সেটা 14 আইসোটোপ নাইট্রোজেন, মানে সেটা হালকা। ওকে, জিরো জেনারেশনটা দেখ, উইচ ইজ দ্য জিরো জেনারেশন। জিরো জেনারেশন মানে কি, মানে শুধুমাত্র 15 আইসোটোপে রাখা হয়েছিল, শুধুমাত্র এই যে এইটা হচ্ছে জিরো জেনারেশন, দিস ওয়ান দ্য ফার্স্ট ওয়ান, শুধুমাত্র 15 আইসোটোপে রাখা হয়েছিল। তাহলে সব কটা কি ইনকর্পোরেট করেছে, সবাই 15 আইসোটোপটা ইনকর্পোরেট করে ফেলেছে, ইজন্ট ইট। তাহলে এখানে দেখ জিরো জেনারেশনে 100% মেরুন কালার, 100% মেরুন কালার মানে 100% 15 আইসোটোপ নিয়েছে, 100% 15 আইসোটোপটা নিয়েছে, মানে 100%ই হচ্ছে প্যারেন্টের, মানে এটা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন। এবার তুই একে কোথায় পুট করেছিস, ফার্স্ট জেনারেশনে কোথায় পুট করেছিস, এই দেখ এই কনিক্যাল ফ্লাস্কটা দেখ অরেঞ্জ কালারের, 14 আইসোটোপে তুই ওদেরকে ঢুকিয়ে দিয়েছিস। 14 আইসোটোপে ঢুকিয়ে দেওয়ার পর 1 2 3 4 এই 4টে জেনারেশন তুই চেক করেছিস কিরকম দেখতে লাগবে। ফার্স্ট জেনারেশনটা দেখ, ফার্স্ট জেনারেশনটাই কিন্তু বোঝাচ্ছে সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। পরের জেনারেশনগুলো স্টাডি করে অতটা ভালো সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন বোঝানো যাবে না যতটা ফার্স্ট জেনারেশন বোঝানো যাবে। কেন? বিকজ তুই ফার্স্ট জেনারেশনটা ভালো করে দেখ, ইট ইজ নিদার মারুন ইন কালার নর অরেঞ্জ ইন কালার, কালারটা মারুন আর অরেঞ্জের মাঝামাঝি। কেন? বিকজ প্যারেন্টের থেকে একটা স্ট্যান্ড নিয়েছে মারুন কালারের আর নিজেরা একটা স্ট্যান্ড বানিয়েছে অরেঞ্জ কালারের 14 আইসোটোপটা অ্যাবজর্ব করে। বোঝা যাচ্ছে? প্যারেন্টের মতো একটা স্ট্যান্ড আছে যেটা মারুন কালার আর নিজে 14 আইসোটোপ ইনকর্পোরেট করে একটা নতুন স্ট্যান্ড বানিয়েছে যেটা অরেঞ্জ ইন কালার, যার জন্য অরেঞ্জ আর মারুনের মাঝামাঝি একটা কালার এসেছে। এটা থেকেই বোঝা যাচ্ছে সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। এবার গ্রাফটা দেখ, যত এদিকে এগোচ্ছে তত টাইম বাড়ছে, টাইম যত বেড়েছে 15% হয়ে গেছে সেমি কনজারভেটিভই আছে, 15% অরেঞ্জ। ফার্স্ট জেনারেশনের পর থেকে কিন্তু কেউ পুরোপুরি মারুন নয়। কেন পুরোপুরি মারুন নয়? তুই কি আর এদেরকে 15 আইসোটোপে রেখেছিস যে পুরোপুরি মারুন হবে? আর কেউ পুরোপুরি মারুন হবে না। এইবার এটাই প্যারেন্ট, এই যে দেখতে পাচ্ছিস মাঝামাঝি কালার, এটাই প্যারেন্ট হয়ে গেল। এবার এর পরের জেনারেশনে কেউ এর মতো হবে, এই প্যারেন্টের মতো হবে। দেখ পাশের ব্যান্ডটা দেখ, কেউ 50% এই প্যারেন্টের মতো হবে, বাদ বাকিরা তুই তো 14 আইসোটোপে তাদেরকে রেখে দিয়েছিস, বাদ বাকিরা সেই 14 আইসোটোপের মতো অরেঞ্জ ইন কালার হবে। বাদ বাকিরা এরা হচ্ছে তোর প্যারেন্টের মতোই মাঝামাঝি কালার, আর বাদ বাকিরা অরেঞ্জ আইসোটোপটা নিয়ে এরকম 50% হয়ে যাবে। তুই আরও কিছু টাইম রেখে দে,
আরও কিছু ব্যাকটেরিয়া এই অরেঞ্জ হয়ে যাবে, বিকজ তুই যত টাইম বাড়ছে তুই তত ওরা 14 আইসোটোপে এক্সপোজড হচ্ছে। তাই এবার দেখ 75% অরেঞ্জ হয়ে গেছে, 25% প্যারেন্টের মতো আছে, আরও কিছুক্ষণ পর অলমোস্ট 90% অরেঞ্জ, বিকজ যত টাইম যাচ্ছে তত যে নতুন নতুন ব্যাকটেরিয়াল সেলসগুলো ফর্ম করছে তারা কিন্তু 14 আইসোটোপ অ্যাবজর্ব করছে, ইনকর্পোরেট করছে, ঠিক আছে। প্যারেন্ট তত কমে যাচ্ছে, এমন নয় যে প্যারেন্ট 0% হয়ে যাবে, কিছু না কিছু প্যারেন্ট এর পরেও থাকবে। তুই 7th বা 8th জেনারেশন অব্দি নিয়ে গেলেও কিন্তু একটু আধটু প্যারেন্ট থাকবেই, 2 to 3% হলেও প্যারেন্ট থাকবে, নাহলে কোথায় যাবে, প্যারেন্টটা তো কোথাও যাওয়ার নেই। এবার তুই যদি 15 নম্বর জেনারেশনে নিয়ে চলে যাস, হতে পারে আর তুই প্যারেন্ট পাবি না। কেন? বিকজ মেবি প্যারেন্ট সেলগুলো ততক্ষণে নষ্টই হয়ে গেছে, ততদিনে প্যারেন্ট ব্যাকটেরিয়াল সেলগুলো খারাপ মানে মরেই গেছে। তো প্যারেন্ট ব্যাকটেরিয়াল সেলগুলোর একটা না একটা টাইম তো তুই ওদের ডিএনএটাও নষ্ট হবে, বুঝতে পেরেছিস? প্যারেন্ট ব্যাকটেরিয়াল সেলগুলো যত মরতে থাকবে তত তোদের ডিএনএও মরতে থাকবে। তো আস্তে আস্তে একটা জেনারেশন আসবে যখন হয়তো তুই আর মারুন জিনিসটা পাবি না, মারুন তো মারুন নয়, এই মাঝামাঝি কালারটাও আর পাবি না, 100% কী পাবি তখন? অরেঞ্জ কালার পাবি। বোঝা গেছে? ওকে, সো এবার আমি জাস্ট রিড করে যাচ্ছি, আই হ্যাভ এক্সপ্লেন্ড এনাফ আই থিঙ্ক। When DNA from the first 4 generations of E. coli was analyzed, it produced the 5 pattern of bands. Generation 1, DNA isolated from cells at the start of the experiment produced a single band. প্রথম জেনারেশনে শুধুমাত্র একটা সিঙ্গেল ব্যান্ড ফর্ম করেছে। আর সবাই কি অ্যাবজর্ব করেছে? এই সিঙ্গেল ব্যান্ড মানে কি? যত ব্যাকটেরিয়া আছে সবাই হেভি 15 আইসোটোপটা ইনকর্পোরেট করেছে, ওই জন্য সবাই মারুন ইন কালার। জেনারেশন 1, আচ্ছা আমি না আর এটা রিড করছি না, বিকজ আমি এখন রিড করতে গেলে তোরাও কনফিউজড হবি। রিড তোদেরকে নিজেদেরকে করতে হবে, আমি বুঝিয়ে দিলাম, যদি না বুঝে থাকিস আবার ভিডিওটা শুনে নে, আই হোপ ইট উইল বি ক্লিয়ার। আর তার উপর রাস্তগিটাও পড়ে নে। এবার আমি এই ডায়াগ্রামটায় আসছি, দেখ এটা হচ্ছে জেনারেশন 1, দুটোই মারুন কালারের ডাবল স্ট্র্যান্ড। এটা জেনারেশন 0, সরি, দুটোই মারুন। জেনারেশন 1টা দেখ, একটা প্যারেন্টের মতো পেয়েছে আর একটা অরেঞ্জ পেয়েছে, তাহলে 100% এরা কীরকম? সেমি কনজারভেটিভ। জেনারেশন 2তে দেখ, দুজন প্যারেন্টের মতো, বাকি দুজন অরেঞ্জ হয়েছে, 50% 50%। জেনারেশন 3তে প্যারেন্ট আরও কমে গেছে, বাদ বাকি সবাই অরেঞ্জ হয়েছে, মানে 75%। জেনারেশন 4এ আরও প্যারেন্ট কমে গেছে, সবাই অরেঞ্জ হয়েছে, মানে অলমোস্ট 88% অরেঞ্জ। বিকজ যত তুই ওদেরকে 14 আইসোটোপে এক্সপোজ করে রাখছিস তত ওরা ওই 14 আইসোটোপ অফ নাইট্রোজেনটা নিজেদের ডিএনএতে ইনকর্পোরেট করে ফেলছে, তাই ওই ব্যাকটেরিয়াল সেলসগুলোই বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে থিওরি পার্টটা আছে দেখ, জেনারেশন 0, জেনারেশন 1, এই যে এত আমি লিখেছি, দিস ইজ নট ফর রাইটিং ইন ইউর আনসার, এত কিছু অবভিয়াসলি তুই আনসারে লিখবি না, দিস ইজ জাস্ট ফর এক্সপ্লেনেশন পারপাস, যাতে পরে তোরা যখন পড়িস বুঝতে পারিস। তো জেনারেশন 1টা, জেনারেশন 2টা দেখ এত লিখেছি, দিস ইজ নট ফর রাইটিং, দিস ইজ জাস্ট ফর এক্সপ্লেনেশন, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে। জেনারেশন 1, 2, 3 আর 4 নিজেরা পড়ে দেখিস, ওকে। কনক্লুশন, হোয়াট ইজ দ্য কনক্লুশন? The experiment done by Michelson and Stahl demonstrated that DNA replicated semi-conservatively. এটা থেকেই বোঝা গেছে যে DNA replicate কিভাবে করে semi-conservatively, meaning that each strand in a DNA molecule serves as a template for synthesis of a new complementary strand. ঠিক আছে, কি হিসাবে কাজ করে? টেমপ্লেট হিসাবে কাজ করে। এই যে প্যারেন্টাল স্ট্র্যান্ডটা আছে, এই যে প্যারেন্টাল ডাবল স্ট্র্যান্ডটা আছে, এই দুটো স্ট্র্যান্ডে কি হিসাবে কাজ করছে? টেমপ্লেট স্ট্র্যান্ড। হোয়াট ইজ আ টেমপ্লেট স্ট্র্যান্ড? যেটা থেকে আবার নতুন স্ট্র্যান্ড ফর্ম হবে। তো এই মেরুনটা থেকে নতুন অরেঞ্জ স্ট্র্যান্ড ফর্ম হয়েছে, তাহলে এই মেরুনটাকে কি বলা হবে? টেমপ্লেট স্ট্র্যান্ড, ঠিক আছে। তো as each strand in a DNA molecule serves as a template for synthesis of a new complementary strand. Although Michelson and Stahl did their experiments in the bacterium E. coli, we know today that semi-conservative DNA replication is a universal mechanism. তো ওনারা তো মানুষকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেনি, এইভাবে তো এক্সপেরিমেন্ট করা যায় না, বিকজ ই কোলাইয়ের একটা জেনারেশন 20 মিনিটের বা আধ ঘন্টার, একটা মানুষের একটা জেনারেশন কত দিনের? 70 বছরের। একটা মানুষ মোটামুটি 70 বছর বাঁচে, তো ওই মানুষটা মরলে ওই মানুষটা নেক্সট অফস্প্রিংকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে, দ্যাট ইজ নট ফিজিবল, রাইট? দ্যাট ইজ নট আ প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট। এমন এক্সপেরিমেন্ট করতে হবে যেমন মেন্ডেল পি প্লান্টকে নিয়ে কেন করেছিল, বিকজ পি প্লান্টের অ্যানুয়াল প্লান্ট সেটা, ঠিক আছে। তো এদেরকেও এক্সপেরিমেন্ট এমন কাউকে নিয়ে করতে হবে যাদের অনেকগুলো জেনারেশন স্টাডি করতে পারবে, ওই জন্য ইকোলাইকে নিয়েই করেছিল। বাট ইটস নট দ্যাট ইকোলাইতে সেমি কনজারভেটিভ পাওয়া যায়, উই নো টুডে
তার যত অর্গানিজম আছে আর্থে সবার মধ্যেই কি দেখা যায়, সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। ঠিক আছে, নেক্সট হচ্ছে টেইলর অ্যান্ড কলিগস এক্সপেরিমেন্ট। দিস ইজ অলসো টু প্রুভ যে সেমি কনজারভেটিভ রেপ্লিকেশনই হয়। ঠিক আছে, ইটস নট দেয়ার ইন ইউর সিলেবাস, বাট আমি মোটামুটি একটু বুঝিয়ে দেবো। সিলেবাসে মনে হয় নেই, আই এম জাস্ট চেকিং ইট স্টিল ওয়ান্স। মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, ইটস নট দেয়ার ইন দ্য সিলেবাস। টেলার্স এক্সপেরিমেন্টটা সিলেবাসে নেই। তো সিলেবাসে নেই যখন আমি যাচ্ছি না, এগোচ্ছি না, বিকজ অলরেডি অনেক মানে চ্যাপ্টারটা এত বড়, আই ডোন্ট নো ওয়েন আই ক্যান কমপ্লিট ইট। এক্সপেরিমেন্টটা আমি খুব ভালো করে এখানে বুঝিয়ে দিয়েছি, অলরেডি লেখা আছে, তো আমি ফটাফট মানে বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছি। এরা যেমন হেভি নাইট্রোজেন ইউজ করেছিল, হেভি নাইট্রোজেনের আইসোটোপ ইউজ করেছিল, দিস পিপল দে ইউজড থাইমিডিন, আর এটা কিন্তু রেডিও অ্যাক্টিভ। নাইট্রোজেনের আইসোটোপটা কিন্তু রেডিও অ্যাক্টিভ ছিল না, বাট টেলর অ্যান্ড কলিগ ইউজ করেছিল রেডিও অ্যাক্টিভ থাইমিডিন। ঠিক আছে, বিসিয়া ফাবা বলে একটা গাছ ছিল, এই গাছটাকে রেডিও অ্যাক্টিভ থাইমিডিনে রেখে দেওয়া হয়েছিল, যার জন্য কি হয়েছে, যেই নতুন সেলসগুলো ফর্ম হয়েছিল বিসিয়া ফাবার, সেই সেলগুলো যে ক্রোমোজোমগুলো ছিল, সেই সেলগুলোতে যে ক্রোমোজোমগুলো ছিল তারা কীরকম হবে, তারা তো বাইরে থেকে সেই থাইমিডিনটা ইনকর্পোরেট করে ফেলবে। কেন থাইমিডিন ইনকর্পোরেট করবে? বিকজ ডিএনএর মধ্যে কি থাকে, অ্যাডেনিন থাইমিন। তো থাইমিনটা যেহেতু ডিএনএর মধ্যে থাকে, ওরা বাইরে থেকে থাইমিডিন পেয়ে তো ইনকর্পোরেট করবেই। তো বাইরে থেকে থাইমিডিন পেয়ে ওরা ইনকর্পোরেট করে ফেলেছিল, যার জন্য সেলগুলো কীরকম হয়ে গেছিল, রেডিও অ্যাক্টিভ। এবার ওরা কি করলো, রেডিও অ্যাক্টিভ কেমিক্যাল ছেড়ে নন রেডিও অ্যাক্টিভ কেমিক্যালে ওদেরকে ছেড়ে দিল। নন রেডিও অ্যাক্টিভ কেমিক্যালে ওদেরকে এক্সপোজ করার পর দেখা গেছিল যে 50% ওয়াজ রেডিও অ্যাক্টিভ অ্যান্ড 50%-এর মধ্যে একটা স্ট্যান্ড রেডিও অ্যাক্টিভ ছিল আর একটা স্ট্যান্ড নন রেডিও অ্যাক্টিভ ছিল। 50% পুরোপুরি নন রেডিও অ্যাক্টিভ ছিল, আর বাকি 50% একটা রেডিও অ্যাক্টিভ ছিল, একটা নন রেডিও অ্যাক্টিভ। কিন্তু ফার্স্ট জেনারেশনে কি ছিল, আমি আগের এক্সপেরিমেন্টটাতেও বললাম, মেসেলসনের এক্সপেরিমেন্টেও বললাম যে ফার্স্ট জেনারেশনটাই সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন বুঝিয়ে দেয়। বলেছি কি না, ফার্স্ট জেনারেশনেই ওরা প্যারেন্টের একটা স্ট্যান্ড রাখে আর নিজেরা একটা স্ট্যান্ড বানায়, সো দ্যাট ডেপিক্ট সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। সিমিলারলি এদের এক্সপেরিমেন্টও দেখতে ফার্স্ট জেনারেশনে কি আছে, ওয়ান অফ দ্য টু ক্রোম্যাটিডস অফ ইচ ক্রোমোজোম রিমেন রেডিও অ্যাক্টিভ আর একটা নন রেডিও অ্যাক্টিভ। তাহলে প্যারেন্টের মতো একটা রেডিও অ্যাক্টিভ আর একটা ওরা নিউট্রিন মিডিয়াম থেকে নন রেডিও অ্যাক্টিভ ইনকর্পোরেট করে ফেলেছিল। এইভাবেই দেখা যায় যে এদের সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন গাছের রুটসরাও ফলো করে। বিসিয়া ভাবাতে একটা গাছের রুট, ওরাও যে ফলো করে সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন, সেটা প্রুফ করা গেছিল। ঠিক আছে, এই হচ্ছে আমার প্রথমে রেডিও লেবেল করা। এই যে লেবেল মানে কি, রেডিও অ্যাক্টিভ, লেবেল মানে হচ্ছে রেডিও অ্যাক্টিভ। তো দুটো ক্রোমোজোমই কীরকম, মেরুন কালারের, মানে রেডিও অ্যাক্টিভ। এরপরে জেনারেশনটা যেহেতু এদেরকে নন রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালে ডুবিয়ে রাখা হয়েছিল, এই যে রিপ্লেস উইথ নন রেডিও অ্যাক্টিভ কেমিক্যাল, যেহেতু এদেরকে নন রেডিও অ্যাক্টিভ কেমিক্যালে ডুবিয়ে রাখা হয়েছিল, তাই একটা প্যারেন্টের মতো রেডিও অ্যাক্টিভই আছে, আর একটা যে অরেঞ্জ কালারের স্ট্র্যান্ড সেটা নন রেডিও অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, এরপরে দেখ রেডিও অ্যাক্টিভ আরও কমে যাচ্ছে, নন রেডিও অ্যাক্টিভ আরও বেড়ে যাচ্ছে, বিকজ তুই যত রেখে দিচ্ছিস ওদেরকে নন রেডিও অ্যাক্টিভ কেমিক্যালে, আর যত টাইম এগোচ্ছে তত ওরা সেই নন রেডিও অ্যাক্টিভ কেমিক্যালটাকে ইনকর্পোরেট করতে পারছে। সো উইথ টাইম সিমিলারলি আগের এক্সপেরিমেন্টের মতোই তুই কনক্লুশন দেখতে পাবি। ঠিক আছে, আচ্ছা এবার তো এটা ডিএনএ রেপ্লিকেশনে ঢুকে যাচ্ছে। তো ডিএনএ রেপ্লিকেশন আমি তো শুরু করলে ইট ইজ আ লং, ভেরি লং প্রসেস। তো ডিএনএ রেপ্লিকেশন আমি আজকে ঢুকবো না, বিকজ এত অবধি ভালো করে পর আগে। ডিএনএ রেপ্লিকেশনে ঢুকলে আমি পরের দিনই শেষ করে দেবো ডিএনএ রেপ্লিকেশনটা। আই নিড 1 ক্লাস টু কমপ্লিট ডিএনএ রেপ্লিকেশন অ্যান্ড দেন উইল মুভ অন টু ট্রান্সক্রিপশন। ঠিক আছে, তো এতটাই থাক, ভালো করে এত অবধি পর, দেন উইল সি। ওকে, বাই।